স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি ফারদাস জুই। শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। সংকটের মধ্যে আরও 12 কোটি ডোজ টিকা পাওয়ার স্বস্তির খবর এসেছে। এর মধ্যে চীনের সিনোফার্মের কাছ থেকে 6 কোটি আর কোভ্যাক্স থেকে মিলবে বাকি 6 কোটি ডোজ টিকা। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিনোফার্মের টিকা সরাসরি পদ্ধতিতে কেনার অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী সাংবাদিকদের সেই টিকার দাম না জানালেও দ্রুত আসবে বলে আশ্বস্ত করেছেন। অন্যদিকে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে ডিসেম্বরের মধ্যেই পাওয়া যাবে আরও 6 কোটি টিকা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। আমি আসছি এখানে 7টার সময় এসে সিরিয়াল দিয়ে রয়েছি, এখন পর্যন্ত এই পর্যন্ত আসতে পারিনি। আমি 3 দিন ধরে সিরিয়াল ধরি, সিরিয়াল ধরি, এক পর্যায়ে বলে যে 3টা বাজে ভাই ভ্যাকসিন নাই, কার্ডও নাই। টিকার জন্য এমন হাহাকার এখন দেশব্যাপী। কোথাও কোথাও টিকা নিতে মধ্যরাত থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার নজিরও তৈরি হয়েছে। মোট কথা, কিছুটা দেরিতে হলেও টিকা নিতে আগ্রহী হয়ে উঠছে দেশের সচেতন মানুষ। তবে পুরো দেশের চাহিদা পূরণে যে প্রয়োজন 27.5 কোটি ডোজ টিকা, কোথা থেকে এত বিপুল টিকা আমদানি করা যায় তা নিয়ে যত চিন্তা এখন সরকারের। ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশের সামনে এখন টিকা পাওয়ার 3টি উৎস, যা হলো চীন, রাশিয়া আর বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স। এরই মধ্যে সরকার চীনের সিনোফার্মের সাথে দেশেই টিকা উৎপাদনের আলোচনাও চালিয়ে যাচ্ছে। অর্থমন্ত্রী জানালেন, সেই সিনোফার্মের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে 6 কোটি ডোজ টিকা কিনতে যাচ্ছে সরকার। আজকে আমরা দিলাম, সেটা হলো 6 কোটি 60 মিলিয়ন, মানে 6 কোটি ডোজ আমরা আজকে ক্রয়ের জন্য অনুমোদন দিয়েছি। তবে দাম কেমন হবে তা জানাননি অর্থমন্ত্রী। এছাড়া অন্যান্য উৎস থেকে টিকা কিনতেও সরকার দরদাম চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। এটার প্রাইস আমাদের কাছে নাই, কারণ হলো বাকিগুলো তো এখন আমাদের নেগোসিয়েশন চলছে, সুতরাং প্রাইসটি ফাইনালাইজড হইলে আমরা বলতে পারবো। প্রাইসটি এখনো ফাইনালাইজড হয়নি। এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই কোভ্যাক্সের আওতায় আরও 6 কোটি টিকা পাবে বাংলাদেশ, যা এরই মধ্যে চিঠি দিয়ে জানিয়েছে কোভ্যাক্স কর্তৃপক্ষ। আর সেসব টিকা যথাসময়ে পাওয়া গেলে সংকট কিছুটা হলেও কেটে যাবে বলেও জানান সংশ্লিষ্টরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এদিকে চীন থেকে কেনা টিকার কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া টিকার জোগাতে রোডম্যাপ তৈরি করেছে সরকার। 8 ডিসেম্বরের মধ্যে দেশের 80% মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। আগামী 6 মাসের মধ্যে 15.5 কোটি ডোজ টিকা পাওয়ারও আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর। সাধারণ মানুষ বলছে, টিকাদান সহজলভ্য হওয়ায় এখন তাদের আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। দেশে গণটিকা কার্যক্রম শুরু হওয়ার পর গ্রাম থেকে নগরে টিকা নিতে মানুষের সারা বাড়ে জ্যামিতিক হারে। এমন আগ্রহ সন্তোষজনক হলেও টিকার স্বল্প যোগানে ভাটা পড়ে টিকাদানের কার্যক্রমে। গণটিকার প্রথম 4 দিনে লক্ষ্যমাত্রার চেয়ে টিকা দেওয়া হয় প্রায় দ্বিগুণ। ওয়ার্ড ভিত্তিক এক একটি কেন্দ্রে টিকার কোটা রাখা হয়েছে 300 থেকে 350, কিন্তু আগ্রহী মানুষের সংখ্যা তার কয়েক গুণ বেশি। ফলে অনেক স্থানে বন্ধ রাখা হয় টিকা কেন্দ্র। হুট করে টিকা নেওয়ার প্রতি মানুষের এমন আগ্রহের পেছনে রয়েছে কর্মস্থলে শর্ত, অনলাইন নিবন্ধনে বিড়ম্বনা আর বাড়ির পাশে কেন্দ্র হওয়ার সুবিধা। এখন কাছে, অফিসের কাছে, এই জন্য আমরা টিকা দিতে আসছি। আগে রেজিস্ট্রেশন সমস্যা মনে করছি, আর এখন তো আইডি দিলেই টিকাটা পাওয়া যাচ্ছে। স্পেশাল ঝামেলার কারণেও টিকাটা নিচ্ছে। রেজিস্ট্রেশন করে পাওয়া যাচ্ছে না, এখন নগদে, এই জন্য আমরা লাইন ধরছি। টিকা সংকটে বৃহস্পতিবার পর বন্ধ থাকবে মডার্নার প্রথম ডোজের টিকাদান। তবে এই সংকট সহসায় কেটে যাচ্ছে। কোভ্যাক্সের সুবিধায় দেশের মোট জনসংখ্যার 20% হিসেবে 6 কোটি 80 লাখ ডোজ পাবে বাংলাদেশ। এরই মধ্যে যা 90 লাখ ডোজ পাওয়া গেছে, বাকিটা আসবে আগামী 6 মাসে ধাপে ধাপে। এছাড়া চীন থেকে 7 কোটি ডোজ টিকা পাওয়ার সম্ভাবনা আছে। ভারত থেকে কেনা টিকার বাকি 2 কোটি 30 লাখ ডোজ পাওয়ারও চেষ্টা চলছে। টিকা পাওয়ার এমন রোডম্যাপ ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মধ্যে দেশের 80% মানুষ টিকা পেয়ে যাবে বলে আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর। কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে আমরা 6 কোটি 80 লক্ষ ডোজের টিকা পাবো। তার কিছু টিকা আমরা পেয়েছি, বাকিটুকু আমরা খুব সহসা পাবো আশা করছি। জনসনের টিকা কিনবার জন্য সরকার একটি নির্দিষ্ট পরিমাণ টিকা প্রাপ্তির জন্য প্রস্তাব দিয়েছে। এগুলো কিন্তু সব প্রক্রিয়াধীন আছে এবং এই টিকাগুলো কিন্তু সাপ্লাই চেনে 1 দিন বা 1 মাসে যুক্ত হবে না, এগুলো পর্যায়ক্রমে আসতে থাকবে। আমাদের সক্ষমতা আছে প্রতি সপ্তাহে কোটির উপরে মানুষকে টিকা দেবার। কাজেই সাপ্লাই চেনে পর্যাপ্ত টিকার সংযোজন থাকলে আমরা কিন্তু ডিসেম্বরের মধ্যে আমাদের টার্গেটে পৌঁছে যেতে পারি।
এবারে রোডম্যাপে আগে দ্বিতীয় ডোজের প্রাপ্যতা নিশ্চিত করে তবেই প্রথম ডোজ দেওয়া হবে বলেও জানান তিনি। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এবারে দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনা সংক্রমণে গত 24 ঘন্টায় আরও 237 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 10,420 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 13,86,742। মোট মৃত্যু হয়েছে 23,398 জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 12,48,075 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 13,313 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 105 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 54 জন, সিলেট বিভাগে 23 ও খুলনা বিভাগে 20 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় মোট 44,430 জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 23.45%। কঠোর বিধিনিষেধ শেষে অনেকটাই চিরচেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা সহ সারা দেশের সড়ক, রেল আর নৌপথ। ঢাকার বাইরে আটকে পড়া অনেকেই ফিরতে শুরু করেছে রাজধানীতে। এদিকে এত কিছুর পরেও স্বাস্থ্যবিধি নিয়ে মানুষের ভেতর দেখা গেছে ঢিলে ঢালা ভাব। যানবাহন পুরোপুরি খুলে দেবার দাবি জানিয়েছে বাস মালিকেরা। যাত্রীদের কারো কারো মতে সড়কে গাড়ি কম থাকলে যাত্রী চাপে সংক্রমণ বাড়বে। মারুফা রহমানের রিপোর্ট। করোনা সংক্রমণ এড়াতে 19 দিন লকডাউনের পর বুধবার থেকে শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে অফিস, গণপরিবহন সহ সবকিছু, যার ফলে সড়কে যান চলাচল অনেকটা বেড়েছে। সেই সাথে বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি। বিভিন্ন স্থানে দেখা গেছে যানজট। তবে বুধবার গণপরিবহনে যাত্রীর সংখ্যা ছিল স্বাভাবিক দিনের তুলনায় কম। সিঙ্গেল সিটে যাওয়াটাই বেটার, স্বাস্থ্যবিধি মেনে সম্পূর্ণভাবে। যদি আমরা সচেতন হই তাহলে সমস্যা হয় না। চিরচেনা চিত্রে ফিরতে শুরু করেছে লঞ্চঘাট আর রেল স্টেশনও। করোনা পরিস্থিতিতে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের কারণে যে 60% ভাড়া বাড়ানো হয়েছিল তা এখন থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে বর্ধিত ভাড়া ছাড়াই চলবে। অন্যদিকে শতভাগ যাত্রী নিয়ে ঢাকা থেকে 25 জোড়া আন্তনগর এবং 12 জোড়া মেল কম্পিউটার ট্রেন চলাচল শুরু করেছে। আর সারা দেশ থেকে 38 জোড়া আন্তনগর এবং 20 জোড়া মেল কম্পিউটার ট্রেন চলাচল করছে। এখন এইভাবে স্বাভাবিক থাকলে, স্বাস্থ্যবিধি মেনে চললে মানুষ অনেকটা স্বাভাবিকভাবে স্বস্তি পাবে। স্বাস্থ্যবিধি বেশি হয় নাই, কারণ গাদাগাদি করে লোক আসছে। গাড়ির চাপ কম, গাড়ি উঠতে দিতেছে না বড় গাড়ি, মানুষ বাধ্যতামূলক ফেরিতে আসতেছে। সড়কে অর্ধেক গণপরিবহন চলবে এমন সরকারি নির্দেশনার বিষয়ে আপত্তি জানিয়ে পুরোপুরি বাস চালুর দাবি করেছেন বাস মালিকরা। এটা যদিও একটা কঠিন কাজ, অর্ধেক বাস পরিচালনা করা অনেকটা কঠিন কাজ। সিটির মধ্যে এটা প্রতিপালন করা খুবই কষ্টকর। আমরা অনুরোধ জানিয়েছি যে সিদ্ধান্তটা যদি পরিবর্তন করে তাহলে ভালো হয়। করোনা ভাইরাস সংক্রমণের নিয়ন্ত্রণে চলতি বছরের 5 এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছিল। ঈদের পর 23 জুলাই কঠোর বিধিনিষেধ শুরু হয়, যা বুধবার থেকে স্বাভাবিক অবস্থায় ফিরল। তবে স্বাস্থ্যবিধি মানায় অনীহা দেখা গেছে বেশিরভাগ মানুষের ভেতর। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। শিক্ষক শিক্ষার্থীদের ভ্যাকসিন না দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না, এই সিদ্ধান্তেই অনড় সরকার। যেভাবে টিকা কার্যক্রম চলছে তাতে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা শিক্ষামন্ত্রীর। কিন্তু সবকিছু খুলে দিয়ে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তে একমত নন শিক্ষাবিদ ও গবেষকরা। তারা বলছেন, সরকারের সদিচ্ছার অভাবে বছরের পর বছর শিক্ষা প্রতিষ্ঠানের এই অচলাবস্থা ভোগাবে শিক্ষার্থীদের। আর দেরি না করে পর্যায়ক্রমে শিক্ষা কার্যক্রম শুরুর পরামর্শ তাদের। আরো জানাচ্ছেন সজল দাস। গত বছরের 17 মার্চ থেকে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 1.5 বছর পেরোলেও এখনো বাড়ছে শিক্ষা ছুটি। কবে খুলবে তাও অজানা। শিক্ষক শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় এনেই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চায় সরকার। সেক্ষেত্রে নভেম্বর ডিসেম্বরে সম্ভাবনার কথা বলছেন শিক্ষামন্ত্রী। টিকা নেওয়া, সেটার সংখ্যাটা একটা পর্যায়ে গেলে তখন হার্ড ইমিউনিটির বিষয়টি যেহেতু চলে আসবে, তখন আমাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া অনেক সহজ হয়ে যায়। অগাস্টে পারবো না সেপ্টেম্বরে পারবো নাকি আরেকটু দেরি হবে, এটি তো আসলে
এখন আমরা তো কেউ আগে থেকে ধারণা করতে পারছি না যে আমাদের সামনের সপ্তাহে সংক্রমণের হারটা কেমন হবে। আমরা তো চাই যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদেরকে তাদের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু আর দেরি করা উচিত হবে না বলেই মত শিক্ষাবিদ ও গবেষকদের। দেশের সবকিছুই যখন সচল, তখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো যুক্তি নেই বলে মত তাদের। কোনো প্যান্ডেমিক সহজে কিন্তু চলে যায় নাই, সেটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হতো। দূরত্ব মেনটেন করে বাসে যেমন এক সিট খালি রেখে আপনি বাস চালাচ্ছেন, ঠিক এইভাবে শিক্ষার চাকাকেও আপনি ঘোরাতে পারতেন। প্রয়োজনে ক্লাস পরীক্ষার বিশেষ পরিকল্পনা তৈরি করে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলছেন তারা। শনি সোম বুধবারে আসবে জোর সংখ্যা, রবি মঙ্গল বৃহস্পতিবারে আসবে বেজোর সংখ্যা। এতে আমাদের একটু বেশি সময় লাগবে, কারণ একদিন পর তো ছাত্র শিক্ষার্থীরা আসবে, বেশি সময় লাগবে। তো প্রস্তুতি আমাদের এখন থেকেই নিতে হবে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষা দেওয়া যেতে পারে, কিন্তু এই অ্যাসাইনমেন্ট যেরকম হয় ওইরকম দিতে হবে। বই থেকে হুবহু তুলে দিয়ে নাম্বার পাইলো, বাচ্চারা তো শিখলো। আমরা বোধহয় বেশি ভাবছি পরীক্ষা নিয়ে, কম ভাবছি শিক্ষা নিয়ে। ছাত্ররা শিখবে, কতটা শিখলো তারপর পরীক্ষা, আগে শিক্ষা। যত দ্রুত সম্ভব শিক্ষা সংশ্লিষ্টদের টিকার আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নেয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। এখন থেকে দেশের সকল অধস্থ দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে স্বাভাবিক বিচার কাজ চলবে। বুধবার প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত সার্কুলারে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমা মামলায় বিচারক প্রয়োজনে শারীরিক উপস্থিতিতে অথবা আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020 এবং এই কোর্টের জারি করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসরণ করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সকল প্রকার বিচার কার্যক্রম পরিচালনা করবেন। তবে বিচারক প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে শারীরিক উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম করবেন। পদ্মা সেতুর পিলারে বারবার ফেরি রাখাতের প্রসঙ্গে সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী বলেছেন, বিষয়টি চালকের অদক্ষতা নাকি অন্তর্ঘাত তা খতিয়ে দেখা প্রয়োজন। বুধবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কখনোই আমলা নির্ভর নয়, বরং জনস্বার্থ নির্ভর। সরকার ও রাজনীতিবিদদের গৃহীত সিদ্ধান্ত আমলারা বাস্তবায়ন করে বলেও উল্লেখ করেন তিনি। সরকার আমলা নির্ভর নয়, এ সরকার গণমুখী সরকার, এই সরকার জনস্বার্থ নির্ভর সরকার। অদক্ষতার জন্য চালককে আপনি শাস্তি দিলেন, চাকরিচ্যুত করলেন, কিন্তু আমরা জানতে চাই এখানে অদক্ষতা না অন্তর্ঘাত, এটা আজকে খতিয়ে দেখতে হবে। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই কেন পদ্মা সেতুতে এ ধরনের ঘটনা ঘটছে? সচেতন না হলে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। তিনি জানিয়েছেন, এখন ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা 5000 ছাড়িয়েছে, অর্ধেকই এ মাসে আক্রান্ত। গত 24 ঘন্টায় ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 213 জন রোগী। এদের মধ্যে ঢাকাতেই 188 জন। ডেঙ্গু উপসর্গ নিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর কাছে এখন পর্যন্ত 22টি মৃত্যুর তথ্য এসেছে। এই 22 জনের মৃত্যু ডেঙ্গুতে হয়েছে কিনা পর্যালোচনা শেষে IEDCR তা নিশ্চিত করবে বলেও জানান তিনি। সামগ্রিকভাবে পুরো পরিস্থিতি আমরা মনে করি এখনো নিয়ন্ত্রণে আছে। এডিস বাহিত চিকুনগুনিয়া বা ডেঙ্গু এটি কিন্তু একটি পাবলিক হেলথ সমস্যা। আপনি হাসপাতালে শয্যার সংখ্যা বাড়িয়ে রোগীর জন্য অত্যন্ত ভালো চিকিৎসা ব্যবস্থাপনা করে আপনি রোগীদেরকে আপনি তাৎক্ষণিক ব্যবস্থাপত্র দিয়ে সুস্থ করে বাড়ি পাঠাতে পারবেন। ময়লা আবর্জনাগুলো সিটি কর্পোরেশন যদি যথাসময়ে অপসারণ করে, লার্ভিসাইডাল, এডাল্টিসাইডালের সঠিক যদি প্রয়োগ হয়, তাহলেই কেবলমাত্র এইটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, চিত্রনায়িকা পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি ও কবির হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দিয়েছেন।
আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জিমির রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে দেয়া নির্দেশনা অনুযায়ী চিত্রনায়িকা পরিমণির 2 দিন রিমান্ডের প্রথম দিনে আজ জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সিআইডি জানায় রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে তোলা হবে। এদিকে চিত্রনায়িকা পরিমণি, হেলেনা জাহাঙ্গীর, পিয়াসা মৌসহ 8 জনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বুধবার বেসরকারি কয়েকটি ব্যাংকে চিঠি পাওয়ার 3 কর্মদিবসের মধ্যে এদের অ্যাকাউন্টের লেনদেন সহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। চট্টগ্রামের ব্যবসায়ীর কাছ থেকে 20টি স্বর্ণের বার আত্মসাতের ঘটনায় ফেনীর গোয়েন্দা পুলিশের 6 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন নবী বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার বিকেলে তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেয় ফেনী পুলিশ। এর আগে গ্রেপ্তার পুলিশ সদস্যদের আদালতে হাজির করা হলে বিচারক আব্দুল্লাহ খান ওসি সাইফুলের 4 দিন ও বাকি 5 জনের 3 দিন করে রিমান্ড দেন। এর আগে রোববার ঢাকায় রওনা হওয়া চট্টগ্রামের ব্যবসায়ী গোপালকান্তের গাড়ি থামিয়ে 20টি স্বর্ণের বার আত্মসাৎ করেন 6 পুলিশ। পরে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা কর্মকর্তাদের আটক করা হয়। এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সক্ষমতা থাকা সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না সরকার। উল্টো কয়েক গুণ বেশি খরচ করে বিদেশি কোম্পানিকে দিয়েই চলছে গ্যাস উত্তোলনের নানা পরিকল্পনা। বিশেষজ্ঞরা মনে করেন দ্বিপাক্ষিক সুসম্পর্কের স্বার্থে কিংবা বাস্তবিক প্রয়োজনে বিদেশি কোম্পানিগুলোকে গ্যাস উত্তোলনের কাজ দেওয়া যেতেই পারে, কিন্তু যেসব ক্ষেত্রে বাপেক্সের সক্ষমতা প্রশ্নাতীত সেখানে রাষ্ট্রীয় স্বার্থেই এই প্রতিষ্ঠানকে কাজে লাগানো উচিত। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন শোভা। সিলেটের জকিগঞ্জে 28তম গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে দেশের একমাত্র তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্স। 1276 কোটি টাকা সম্পদ মূল্যের এই গ্যাস ক্ষেত্র আবিষ্কারে প্রতিষ্ঠানটি খরচ করেছে 78 কোটি টাকা। অথচ এই একই কাজ যদি বিদেশি কোনো কোম্পানিকে দিয়ে করানো হতো তাতে কত গুণ বেশি খরচ হতো তার বড় উদাহরণ ভোলার গ্যাস ক্ষেত্র। ভোলায় নিজেদের আবিষ্কার করা একটি কূপ খনন করতে বাপেক্সের বাজেট ছিল 60 থেকে 70 কোটি টাকা। অথচ এর কমপক্ষে 3 গুণ বেশি বাজেটে 210 কোটি টাকায় বিনা টেন্ডারে রাশিয়ার কোম্পানি গাজপ্রমকে খননের কাজ দেয় সরকার। নিজেদের সক্ষমতা থাকা সত্ত্বেও এভাবে 3-4 গুণ বেশি খরচ করে কেন এমন সিদ্ধান্ত? প্রধানমন্ত্রীও জানে, মন্ত্রীও জানে, সবাই জানে বাপেক্সের ক্যাপাবিলিটি কি। তারপরে যখন দিচ্ছে তার মানে তাদের পক্ষ থেকে হয়তো রিকোয়েস্ট আছে, আমরা তো বড় কান্ট্রি না বা পাওয়ারফুল কান্ট্রি না, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, আমাদের রাশিয়া, আমেরিকা, চায়না সবার সাথে কিন্তু ব্যালেন্স করে চলতে হয়। সেটা যেমন রাজনৈতিক ব্যালেন্স আছে তেমন ট্রেডের ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স করতে হয়। এই কাজগুলো বিদেশি কোম্পানিকে দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা কোনো টেকনিক্যাল সাহায্য পাইনি, আমরা কোনো আর্থিক সাহায্য পাইনি। তাহলে এই দ্বিপাক্ষিক বৈদেশিক যে চুক্তি করে যেটা টেন্ডারের বাইরে যেটা আমাদের আছে G2G অর্থাৎ সরকার আর সরকারের মধ্যে যদি চুক্তি হয় তাহলে কোনো টেন্ডার লাগে না, এবং খুব যে সফল হয়েছে সেই কোম্পানিটি তাও বলা যাবে না। পাহাড় কিংবা সমুদ্র অঞ্চলে অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ কূপ খননে শক্তিশালী বিদেশি কোম্পানির দরকার হয়, কিন্তু সাধারণ এলাকায় বিশেষ করে উন্নয়ন কূপ খননে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিছু কিছু কাজ আছে যেগুলো বাপেক্স করতে পারবে না, সেগুলো আমরা বুঝি। যেমন অফশোর ড্রিলিং এ বাপেক্স অফশোর ড্রিলিং করতে পারবে না, কিন্তু উন্নয়ন যে কূপগুলো সেগুলি সবই বাপেক্স খনন করতে পারে। এটার জন্য রিপিট না হয়, এই জিনিসটার জন্য রিপিট না হয়, সেটাই যেটা বাপেক্সের সক্ষমতা আছে সেটা বাপেক্সই করাটা শ্রেয় এবং ভালো। মাটির নিচে গ্যাসের স্তর আবিষ্কারে দ্বিপাক্ষিক জরিপ করতে বাপেক্সের খরচ যখন প্রতি কিলোমিটারে 4 লাখ টাকা, সেখানে বিদেশি যে কোনো প্রতিষ্ঠানের খরচ কমপক্ষে 16 লাখ টাকা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। চলতি মাসে শুরু হচ্ছে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল। এর ফলে উত্তরা মিরপুরে ভায়াডাক্টের উপর মেট্রো রেল চলতে দেখা যাবে। এজন্য দ্রুত প্রস্তুত হচ্ছে 5টি স্টেশন। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, টেস্ট রান শুরু করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি জোরে সোরে এগোচ্ছে। এতে আশাবাদী বিশেষজ্ঞরা বলছেন, করোনা বাস্তবতা খুব স্বাভাবিক না হলেও মেট্রো রেল পরীক্ষামূলক চলাচল শুরু করতে অসুবিধা হওয়ার কথা নয়। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত।
করোনা বাস্তবতার মধ্যে এভাবেই প্রস্তুত হচ্ছে মেট্রো রেলের ভায়াডাক্ট, রেল লাইন, স্টেশন। বিশেষ করে দিয়াবাড়ি ডিপো থেকে উত্তরার 3টে স্টেশন এলাকা এখন অনেকটাই তৈরি। এই প্রস্তুতি নিয়ে চলতি আগস্ট মাসে চালু হচ্ছে মেট্রো রেল, যদিও ঢের বাকি প্রকল্পের কাজ। তবে পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চলতে প্রস্তুতি শেষ পর্যায়ে। ভায়াডাক্টের ওপর প্রথমবারের মতো মেট্রো রেল চলতে দেখতে পাবে রাজধানীবাসী। এরকম বেশ কয়েকটি স্টেশনকে ঘিরে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের পরিকল্পনা কর্তৃপক্ষের, যে জন্য উত্তরার 3টি সহ আরও 2টি স্টেশন প্রস্তুত হচ্ছে দ্রুতগতিতে। কর্তৃপক্ষ বলছে ডিপোর ভেতরে মেট্রো রেলের বেশ কয়েকটি পরীক্ষা শেষে এই ভায়াডাক্টের উপর উঠবে মেট্রো রেল, শুরু হবে পরীক্ষামূলক চলাচল। উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের ভেতরে তাই এমন কর্মযজ্ঞ, যেখানে প্রস্তুত যাত্রীদের ওঠানামার সিঁড়ি, এলিভেটেড সিঁড়ি, লিফট। চলছে টাইলস বসানোর কাজ, যেসব টাইলস এসেছে বিদেশ থেকে। তাই চলতি মাসে ডিপো থেকে উত্তরা মিরপুর পল্লবী পর্যন্ত মেট্রোর টেস্ট রান চালুর ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। এই মেট্রো রেল চালু করতে হলে অনেকগুলো ধাপে ধাপে টেস্টের প্রয়োজন আছে এবং আমরা সেইভাবেই প্রস্তুতি গ্রহণ করছি। আমরা আশা করছি যে অগাস্ট মাসের মধ্যেই মেট্রো রেলের যে টেস্ট রান সেটা ভায়াডাক্টের উপরে শুরু হবে। এটা ঢাকা মহানগরবাসী দেখতেও পাবেন। উত্তরার দিয়াবাড়ি ডিপোতে আছে 2 সেট মেট্রো রেল। চলছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা। এরই মধ্যে বিদ্যুৎ চালিত মেট্রো রেলের জন্য উত্তরা থেকে মিরপুর অংশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা শেষ পর্যায়ে। প্রত্যেক স্টেশনে থাকছে আলাদা আলাদা এমন অত্যাধুনিক বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাও। আগে বলেছি যে আমরা 4টা স্টেশন ছিল আমাদের টার্গেট, এখন আমরা প্রথম দিকে 5টা স্টেশন দিয়ে শুরু করব এবং পরবর্তীতে এটা আগারগাঁও পর্যন্ত বর্ধিত করব। এখন কিন্তু বেশি একটা সময় ধরে ট্রায়ালটা দিয়ে যদি অভিজ্ঞতা অর্জন করতে পারি, তাহলে ডেফিনেটলি রিয়েল অ্যাকশনে যখন যাবে তখন স্মুথলি চলবে। এটার জন্য আর কোনো রকম অস্বস্তির জায়গা হবে না, হোঁচট খেতে হবে না। টেস্ট রানের মাধ্যমে ট্রেনের সঙ্গে রেল লাইন, বিদ্যুৎ ও সংকেত ব্যবস্থা যুক্ত করে দেখবে সংশ্লিষ্টরা। পারফরমেন্স টেস্টের পর হবে ইন্টিগ্রেটেড টেস্ট। মানুষবিহীন প্রায় 6 থেকে 12 মাস ট্রায়াল রানের পরই শুরু হবে আনুষ্ঠানিক যাত্রীবাহী মেট্রো রেল চলাচল। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার ব্যক্তিগত তহবিল থেকে অসহায় এবং দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কুশলা ইউনিয়নের পূর্ব কান্দি মসজিদ মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর 2 কন্যা উপজেলার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিতরণের জন্য চাল, ডাল, লবণ, আলু, তেল সহ 4000 প্যাকেট খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নে বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন এবং পৌরসভায় বিতরণ করা হবে। কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদলের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশের মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বুধবারও দেশের বিভিন্ন স্থানে কর্মহীন ও অসহায় খেটে খাওয়া শ্রমিকদের খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ এবং বসুন্ধরা মাল্টি ফুড লিমিটেড। মহামারীর কঠিন সময়ে ত্রাণ পেয়ে খুশি শ্রমিকেরা। ব্যুরো প্রতিবেদকদের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বরিশাল ও ভোলায় কর্মহীন অসহায় 410 জন শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ এবং বসুন্ধরা মাল্টি ফুড লিমিটেড। বুধবার বেলা 11:15টায় বরিশাল শহরের হাটখোলা রোডে স্বাস্থ্যবিধি মেনে 130 জন শ্রমিককে সহায়তা দেওয়া হয়। এছাড়া গরুনদী, টর্কি ও ভোলায় আরও 280 জনকে ত্রাণ দেয় বসুন্ধরা। প্রতি শ্রমিক 10 কেজি চাল, 2 কেজি তেল সহ বিভিন্ন নিত্যপণ্য মিলিয়ে মোট 16 কেজি খাবার সাহায্য হিসেবে পান। করোনাকালে এই সাহায্য পরিবারগুলোর বেশ কয়েকদিনের খোরাক বলে জানিয়েছেন শ্রমিকরা। আমরা পরিবারের 6 জন লোক, আমাদের কাজ কর্ম খুব কম, ঘরে গুনে নামতে পারি না,
আমরা এটা পাইয়ে খুব খুশি হয়েছি। আয় বাণিজ্য কম, যাতে খাইয়ে বাঁচতে পারি কিছু সাময়িক, এটা ভালো। বসুন্ধরা তেলের মধ্যে আমরা অনেক খুশি হয়েছি। এই করোনা মনে করেন কামকাজ কম, অনেকেরই মনে করেন বেহাল। চট্টগ্রামের পাহাড়তলী বাজারে শ্রমজীবী মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। চালের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত পাহাড়তলীর 100 শ্রমিক এই সহায়তা কার্যক্রমের আওতায় এসেছেন। বুধবার বিকেলে নিম্ন আয়ের মানুষ এই ত্রাণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। আমি ভাই ভ্যান গাড়ি চালাই, ওরা আমরা যে সহযোগিতা করছে আমি ওটা নিয়ে খুশি। আমি আর কাজ থেকে পাইনি, এই বসুন্ধরা গ্রুপ থেকে পাইলাম এখন। এর আগে মঙ্গলবার খাতুনগঞ্জে একইভাবে ত্রাণ দেয় বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ এবং বসুন্ধরা মাল্টিফুড লিমিটেড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাবনা 1100 অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে বসুন্ধরা গ্রুপ। দৈনিক কালের কণ্ঠের সামাজিক সংগঠন শুভ সংঘের ব্যবস্থাপনায় পাবনা সদর, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলায় এই সহায়তা কার্যক্রম চলে। বুধবার সকালে পাবনা জেলা স্কুল মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া দুপুরে আটঘরিয়ার কবি বন্দে আলিমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেলে ঈশ্বরদীতে অনুষ্ঠান হয়। এছাড়াও বুধবার দুপুরে কক্সবাজারের খুরুশকুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কালের কণ্ঠ শুভ সংঘ বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রায় 1,500 মানুষকে খাদ্য সহায়তা বিতরণ করেছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ কানিজ ফাতেমা মাহমুদ মোস্তাক। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকার পুঁজি বাজারে সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে 5.48 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 6,623.31 পয়েন্টে। ডিএসইতে এদিন 2,212 কোটি 89 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল 2,840 কোটি 12 লাখ টাকা। এদিন 63% কোম্পানির শেয়ারের দাম কমেছে। লেনদেন হওয়া 376টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে 111টির, কমেছে 236টির আর অপরিবর্তিত ছিল 29টির দর। এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে কোনো অনুতাপ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করে তিনি বলেন, আফগানিস্তান যেসব প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাষ্ট্র তার রক্ষা করেছে। এদিকে তালেবানরা আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাদাকসান প্রদেশের রাজধানী ফাইজাবাদও দখলে নিয়েছে। সব মিলে মাত্র 6 দিনে 9টি প্রাদেশিক রাজধানী দখল করে নিল তালেবান। অন্যান্য প্রদেশগুলোতেও তালেবানের হুমকি বাড়ছে। তালেবানের বিজয়ে প্রেসিডেন্ট আশরাফ ঘানি সরকারের উপরও ব্যাপক চাপ বাড়ছে। জানাবো খেলার খবর। জুন মাসে আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে পেছনে ফেলে মুশফিকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই খেতাব অর্জন করলেন সাকিব। গেল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি20 সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল সাকিবের। 3 ওয়ানডেতে ব্যাট হাতে 145 রান করার পাশাপাশি বল হাতে নেন 8 উইকেট। টাইগার সেরা ক্রিকেটারের ফর্ম অব্যাহত থাকে টি20তেও। আইসিসির এমন সম্মাননায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিব। জানান, গোটা মাস জুড়ে আরও অনেকেই ভালো পারফর্ম করায় এই স্বীকৃতি তার জন্য বিশেষ কিছু। গেল কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের সাফল্যে অবদান রাখতে পারায় নিজেকে গর্বিত বলে উল্লেখ করেছেন সাকিব। এদিকে নারী বিভাগে জুন মাসে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর। বার্সেলোনার সঙ্গে 21 বছরের সম্পর্কের ইতি টেনে পিএসজিতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। প্যারিসে পৌঁছে এরই মধ্যে মেডিকেল টেস্ট সেরে 2 বছরের চুক্তি স্বাক্ষর করেছেন এই আর্জেন্টাইন। ক্লাব সতীর্থদের সঙ্গে প্রাথমিক সাক্ষাৎ শেষে 30 নম্বর জার্সি গায়ে আনুষ্ঠানিক পরিচয় পর্বে অংশ নেন ফুটবলের এই খুদে জাদুকর। বিস্তারিত রিপোর্টে। ফুটবল ক্লাব বার্সেলোনার সঙ্গে 21 বছরের সম্পর্কের ইতি টেনে প্যারিসে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। প্যারিসে পৌঁছে পরিবার নিয়ে আপাতত রয়্যাল ম্যানচিয়ন হোটেলে উঠেছেন এই আর্জেন্টাইন। সেখান থেকে তিনি হাজির হন পিএসজির মেডিকেল রুমে। সফলভাবে উতরে যান মেডিকেল টেস্ট।
শারীরিক পরীক্ষা শেষে ভক্তদের সামনে দেখা যায় হাস্যোজ্জ্বল মেসিকে। প্যারিসের উষ্ণ অভ্যর্থনা হয়তো বার্সা ছেড়ে আসার ক্ষতটা কাটিয়ে দিয়েছে দ্রুতই। কিছুক্ষণ পরেই পিএসজির হয়ে তিনি প্রথমবারের মতো পা রাখেন পার্ক ডি প্রিন্সেসে। সেখানে ক্লাব সতীর্থদের সঙ্গে প্রাথমিক সাক্ষাৎ করেন 34 বছর বয়সী এই ফুটবলার। প্রথম দিনেই পিএসজির সাথে আনুষ্ঠানিক চুক্তিটা সেরে ফেলেছেন মেসি। ক্লাব চেয়ারম্যান নাসের আল খেলাইফির উপস্থিতিতে পিএসজির সঙ্গে 2 বছরের জন্য চুক্তি করেন ফুটবলের এই খুদে জাদুকর। সুযোগ থাকছে আরো 1 বছর চুক্তি বাড়ানোর, ফলে আনুষ্ঠানিকভাবে পিএসজির ফুটবলার হিসেবে পথ চলা শুরু হলো তার। এরপর নিজের পছন্দ করা 30 নম্বর জার্সি গায়ে আনুষ্ঠানিক পরিচয় পর্বে অংশ নেন মেসি। কাতালানদের হয়ে ক্যারিয়ার শুরুর সময়ও এই 30 নম্বর জার্সিতেই দেখা গিয়েছিল মেসিকে। যেভাবে আমাকে স্বাগত জানানো হলো সেটা সত্যি অতুলনীয়। আমি খুবই আনন্দিত। এখানে চমৎকার কিছু খেলোয়াড় আছেন, সব মিলিয়ে দলটা অবিশ্বাস্য। আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। আমার মনে হয় পিএসজি সেটা জেতার জন্য সেরা দল। বার্সেলোনায় খেলতে যাওয়াটা খুবই দারুণ হবে। তবে বার্সেলোনার মাঠে অন্য একটা ক্লাবের জার্সি গায়ে খেলাটা কিছুটা হলেও বিব্রতকর হবে আমার জন্য। আগামী 15 আগস্ট স্ট্রাসবুর্গের বিপক্ষে লিগ 1-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পিএসজি। সে ম্যাচেই অভিষেক হতে পারে লিওনেল মেসির। তৌহিদুল ইসলাম, নিউজ 24। নিউজ 24 আর 10টার সংবাদ এ পর্যন্তই। সাথে থাকা ধন্যবাদ সবাইকে।